students present in this classroom are cordially welcome. I am really glad to see that you have sincerity to learn English grammar. However, today I want to discuss about future time related activities through using some devices such as present indefinite tense, present progressive tense, be going to form, and will plus infinitive form. Not only that, but also today we will learn how to use shall, how to use will, or when to use shall, when to use will. It's not deniable fact that future indefinite tense or future tense has an existence. There are some particulars or contexts which demand the existence of future indefinite tense or future tense. তা তোমরা মন দিয়ে শোনো, আমি যা বললাম আজকে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা এটা শিখব কেমন করে গ্রামাটিক্যাল ডিভাইসগুলো প্রয়োগ করতে হয় ফিউচার রিলেটেড অ্যাক্টিভিটিকে প্রকাশ করতে, বা শ্যাল বা উইল কখন আসে ফিউচার ইনডেফিনিট টেন্স তৈরি করতে, সেটাও আমরা জানব শুধু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে। তা দেখা যাক প্রথম প্রশ্নটা কে করেছে এখানটায়, এবং প্রথম প্রশ্নটা কি আছে তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। প্রথম প্রশ্ন এসেছে তিথির কাছ থেকে। তিথি জানতে চাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বি গোয়িং টু ফর্ম অ্যান্ড উইল প্লাস ইনফিনিটিভ ফর্ম? Very easy question. I have discussed it again and again, and after watching my videos you will be able to understand this difference. But now I further want to tell about this difference. Listen to me very carefully. দেখো তিথি, তুমি যে প্রশ্নটা করেছো যে about the difference between be going to form and will plus infinitive form, আগে বি গোয়িং টু ফর্মটা আমি একটু বলে নিই। বি গোয়িং টু ফর্ম আমরা এটাকে অ্যাপ্লাই করি তখনই যখন আমরা বুঝি বক্তার ইন্টেনশনটা কাজ করছে এবং বক্তার ডিসিশনও নিয়েছে কোনো কাজটা করার ব্যাপারে, কিন্তু সেই ডিসিশনটা ইনস্ট্যান্ট ডিসিশন নয়, সেটা আগেই নেওয়া হয়েছে কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়নি। মানে বক্তা যার সঙ্গে কথা বলছে বা যার বাড়িতে যেতে চাইছে বা যেখানে যেতে চাইছে, বক্তা যা করতে চাইছে, এর জন্য তো একটা অ্যারেঞ্জমেন্ট দরকার, সেই অ্যারেঞ্জমেন্টটা হয়নি। যাই হোক, অ্যারেঞ্জমেন্ট দু ধরনের আছে, পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট, ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট, সেগুলো আমরা আগেই আলোচনা করেছি, বা এইসব আজকের প্রশ্ন উত্তরের মধ্য দিয়েও আমরা এগুলো জানবো। কিন্তু তুমি দেখো যে বি গোয়িং টু ফর্মটা তখনই আমরা ব্যবহার করব যখন আমরা দেখব যে বক্তা ইন্টেনশন, মানে দ্য স্পিকার ইন্টেন্ডস টু ডু সামথিং, ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই দ্য স্পিকার আর্লিয়ার, বাট দেয়ার হ্যাজ নট বিন টেকেন অর মেড এনি অ্যারেঞ্জমেন্ট। In order to express this sense, we use be going to form. Rupam is going to see Wasif. এইটা যদি বলি তাহলে রূপম ইজ গোয়িং টু সি ওয়াসিফ, যখন এটা বলা হচ্ছে এটা থেকে আমরা বুঝতে পারছি যে রূপম ডিসিশন নিয়ে নিয়েছে ওয়াসিফের বাড়িতে যাবে, এবং রূপমেরও একটা ইচ্ছা আছে ওয়াসিফের বাড়িতে যাওয়ার, ইন্টেনশন প্লাস ডিসিশন টেকেন আর্লিয়ার। বাট ইউ শুড রিমেম্বার হিয়ার দ্যাট দেয়ার হ্যাজ নট বিন মেড এনি অ্যারেঞ্জমেন্ট between Rupam and Wasif. তার মানে কি যে Wasif does not know that Rupam will go to his house. When Rupam reaches Wasif's house, Wasif will get surprised to see Rupam. The girl feels sick. She is going to faint.
তার মানেটা কি? দ্য গার্লস সিকনেস acts as an evidence, and this situation tells us that the girl is going to faint. তাহলে বি গোয়িং টু ফর্মের একটা আমরা অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছি কি, যে একটা আউটসাইড এভিডেন্সের উপর ভিত্তি করে একটা স্টেটমেন্ট তৈরি হবে, আউটসাইড এভিডেন্স থাকবে, আর ইন্টেনশন বক্তার থাকবে, কিন্তু ডিসিশনটা আগেই নেওয়া হবে, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা হবে না। এই জায়গাতে আমরা বি গোয়িং টু ফর্মটা ব্যবহার করতে পারি। আর উইল প্লাস ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার করব কখন? তখনই ব্যবহার করব যখন আমরা দেখব বক্তার ইন্টেনশনটা কাজ করছে, কিন্তু বক্তার ডিসিশন নিয়েছে পরে, শোনার পর। যেমন বলছে যে তীর্থা বলছে আই হ্যাভ বিন ইন এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবার টিনা বলছে ইউ নিড নট ওরি, I will lend you some money. I will lend you some money. তার মানে কি তীর্থার কাছ থেকে শোনার পর টিনা কিন্তু ডিসিশনটা নিয়ে নিল, বললো I will lend you some money. তা যখন টিনা বলছে I will lend you some money, তখন টিনা ডিসিশনটা কখন নিল? তীর্থার কাছ থেকে শোনার পর ডিসিশনটা নিয়েছে, এবং তার মনের একটা ইচ্ছাও এখানে কাজ করছে। তাহলে ইন্টেনশন প্লাস ইনস্ট্যান্ট ডিসিশন, এই অর্থে টেকিং ডিসিশন ইনস্ট্যান্টলি আর ইন্টেনশন, এই অর্থে আমরা এই উইল প্লাস ইনফিনিটিভ ফর্মটাকে ব্যবহার করব। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বি গোয়িং টু ফর্ম অ্যান্ড উইল প্লাস ইনফিনিটিভ ফর্ম। নাও দ্য সেকেন্ড কোশ্চেন দেখি কে করেছে। সেকেন্ড কোশ্চেন, এই প্রশ্নটা স্নেহা আমাকে করেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন he is going to recover and he will recover? What is the basic difference between the two sentences? He is going to recover and he will recover. তাহলে when we say he is going to recover, তার মানে কি his recovery will soon happen, তার রিকভারিটা খুব তাড়াতাড়ি ঘটবে, because there are signs and symptoms ফর রিকভারি। রিকভারির জন্য সেখানে সাইন্স অ্যান্ড সিমটমস রয়েছে, ডাক্তার দেখতে পাচ্ছে, ওষুধে কাজ করছে, হ্যাঁ প্রায় সুস্থ হয়ে উঠেছে, এবং এইটা ঘটতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, মানে দিস ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ইমিডিয়েট ফিউচার। তাহলে এখানে আমরা বলতে পারছি হি ইজ গোয়িং টু রিকভার যখন বলছি, তার মানে আমরা তখন বুঝতে পারছি কি যে পেশেন্টটা তাড়াতাড়ি রিকভার হবে, কারণ সেই ডিজিজের লক্ষণগুলো সব চলে গেছে, ওষুধে কাজ করেছে, সে এবার সেরে ওঠার দিকে। হ্যাঁ, হি ইজ অন দ্য ভার্জ অফ রিকভারি, এই ভাবটা আসছে। আর যদি বলি হি উইল রিকভার, ডাক্তারের কনফিডেন্স আছে যে সে সেরে উঠবে, কিন্তু ট্রিটমেন্টটা এখনো শুরু হয়নি। ট্রিটমেন্ট শুরু হোক, ওষুধের কোর্স কমপ্লিট হোক, তারপরে একটা সময় আসবে সে সেরে উঠবে, কিন্তু ডাক্তারের ক্ষমতা আছে, ডাক্তারের হাতে আছে তাকে সারিয়ে তোলার, কিন্তু সময় লাগবে, সময় সাপেক্ষ, ইটস এ টাইম বাউন্ড ফ্যাক্টর। সেই জন্যই তখন এটা হি উইল রিকভার। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হি ইজ গোয়িং টু রিকভার অ্যান্ড হি উইল রিকভার। দেখা যাক নেক্সট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন এসেছে সোমার তরফ থেকে। What is the present progressive tense? When is the present progressive tense used to express future events? When is the present progressive tense used to express future events? তাহলে ফিউচার ইভেন্টগুলোকে ব্যক্ত করার জন্য কখন প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সটা ব্যবহার করতে হয়, এই প্রশ্নটা সোমার তরফ থেকে এসেছে। আমি এটা বিশেষ করে সোমাকেই আমি এটা বলতে চাই। সোমা, তুমি মন দিয়ে শোনো। জানো প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সকে আমরা তখনই ব্যবহার করি যখন দেয়ার ইজ এ ফিক্সড অ্যারেঞ্জমেন্ট বিটুইন দ্য টু পারসনস, দুটো ব্যক্তির মধ্যে যেটা একটা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। রাম ইজ হ্যাভিং এ গুড ডিসকাশন উইথ শ্যাম, রাম আর শ্যামের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে এবং দুজনাই আশা করছে ভালো একটা আলোচনা হবে।
সেটা আমরা বলতে পারি ফিক্সড অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। রাম ইজ হ্যাভিং এ গুড ডিসকাশন উইথ স্যাম টুমরো। বোথ রাম অ্যান্ড স্যাম নো ইট। আই অ্যাম সিইং দ্য ডক্টর টুমরো। ডাক্তারের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। এইগুলোকে প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সকে ইউজ করি। There is a conversation held between Rita and Mita. এখন রিতা বলছে, why didn't you call me yesterday? রিতার বক্তব্য, why didn't you call me yesterday? তখন মিতা বলছে, sorry, I was too busy. তখন রিতা বলছে, when will you call me? Today? Yes, Rita will say to one of her friends, Mita is calling me today. তাহলে is calling, Mita is calling me today. This is present progressive tense. কারণ এই কনভারসেশন থেকে আমরা জেনে ফেললাম রিতা আর মিতার মধ্যে এটা একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। সেই জন্য রিতা তার এক বন্ধুকে বলছে, আজকে মিতা কল করছে, মিতা ইজ কলিং মি টুডে, এটা বলতেই পারছে। এইখানে আমরা এই যে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এই জায়গাতে আমরা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সকে ব্যবহার করতে পারি। কেমন? এই প্রশ্নটা অনুশ্রী করেছে আমাকে, যে প্রশ্নটা হলো কি, when can we use present indefinite tense to express future activities or events? মানে এটা দিস ইজ এ নর্মাল কোশ্চেন, সাধারণ কোশ্চেন, বহুবার আমি আলোচনা করেছি। এটা কি বলছে অনুশ্রীকে আমি বলছি, অনুশ্রী মন দিয়ে শোনো, যে কখন আমরা ব্যবহার করতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্সকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ফিউচার অ্যাক্টিভিটিগুলোকে প্রকাশ করার জন্য কখন এটা আমরা ব্যবহার করতে পারি। দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্সকে, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা তখনই ব্যবহার করতে পারি যখন সেখানে একটা শিডিউলড ম্যাটার, টাইম টেবিল, ফিক্সড টাইম টেবিল থাকবে। মানে এটা একটা ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকবে। সেই ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্টকে প্রকাশ করার জন্য বা কোনো একটা রেগুলার টাইম টেবিল সেখানে ফিক্সড করে দেওয়া আছে, পাক্কা ব্যবস্থা করে দেওয়া আছে, অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট ধরো, সেগুলোকে মান্য করতেই হবে। তা সেই সব জায়গায় আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রয়োগ করে ফিউচারকে ব্যক্ত করতে পারি। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। The examination starts from November. This is a scheduled matter. This is impersonal arrangement. The school authority has arranged this, but the speaker does not know who has arranged this. এটা স্পিকারকে বসতেই হবে পরীক্ষাতে, সে ব্যবস্থাটাকে মেনে নিতেই হবে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট কে করেছে সেটা স্পিকারের নলেজের বাইরে। তাই বলছি এখানে দ্য এক্সামিনেশন স্টার্টস ফ্রম নভেম্বর। উইল স্টার্ট না বলে দ্য স্টার্টস বলছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে, কিন্তু এটা ফিউচারকে ব্যক্ত করছে। ভালো করে লক্ষ্য করো এটা। মাই ফ্লাইট লিভস ইন 2 hours টাইম। ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। মাই ফ্লাইট লিভস ইন 2 hours টাইম। দ্য ফিল্ম স্টার্টস অ্যাট 8:15 PM। ফিল্মটা শুরু হবে 8:15 থেকে, রাত্রি 8:15 থেকে, 8:15 PM। ব্যবস্থা করে দেওয়া আছে ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। দেখো, ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট আর পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট কখন হয় সেটা দেখো, যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে দিয়ে ফিউচারকে ব্যক্ত করব, তখন আমরা এই ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্টটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়েই করব। ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি ব্যবহার করব, সেটা কিরকম? হোয়াট টাইম ডাজ দ্য বাস অ্যারাইভ হিয়ার? কোন সময়ে বাসটা এখানে আসে? বা হোয়াট টাইম ডাজ দ্য বাস রিচ হিয়ার টুমরো? আগামীকাল কোন সময়ে বাসটা এখানে পৌঁছবে? উইল রিচ বলছি না, এটা একটা শিডিউলড ম্যাটার, টাইম টেবিল ফিক্সড করে দেওয়া আছে, ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। সুতরাং এখানে আমাকে বলতেই হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ফিউচারকে ব্যক্ত করার জন্য। আর যদি বলে এইভাবে, হোয়াট টাইম আর ইউ লিভিং ফ্রম দিস প্লেস টুমরো, এটা দেখো পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সকে ইউজ করলাম। তাহলে প্রেজেন্ট প্রগ্রেসিভ এখানে ইউজ করছি পার্সোনাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, কিন্তু ওদিকে ওটা ছিল হোয়াট টাইম ডাজ দ্য বাস অ্যারাইভ হিয়ার টুমরো।
এটা হচ্ছে ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটার প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, কিন্তু পার্সোনাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে সেটা আমরা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট যদি হয় তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্স আমরা ব্যবহার করতে পারি। কেমন? এই সব জায়গাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে দিয়ে ফিউচারকে ব্যক্ত করতে পারি। বোঝা গেল তো অনুশ্রী? আজকে ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই ভালো থাকো, ঈশ্বরের কাছে কামনা করি।